তালহা শেখদের মুখে নয়, কাজে বিশ্বাসে। শেষ বয়সে নয় দুজনে চা খেতে খেতে আড্ডার ফাঁকে হুট করে বলবো, আমার জখম কিন্তু আমি আগলে রেখেছি ম্যাডাম জি। তালহার কথায় মেহরিন আরও গভীরভাবে মুখ ডুবিয়ে দিল তার বুকে। চোখ বেয়ে পানি পড়ছে, প্রশান্তির পানি। সব যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। এত তাড়াতাড়ি সে তালহাকে পেয়ে যাবে এটা তার কল্পনারও বাইরে ছিল। যাকে পাওয়ায় অসম্ভব ধরে নিয়েছিল সে কিনা এত সহজে ধরা দিল। মাথায় হাজারটা চিন্তা, সব কিছু কি সত্যি নাকি নিছক কল্পনা, নাকি কোনো অলৌকিক সুখের মুহূর্ত। এ মুহূর্ত চিরস্থায়ী নাকি অল্পস্থায়ী? যাই হোক, এ মুহূর্তে তালহার বুকের আশ্রয়টাই তার কাছে সত্যি মনে হচ্ছে। ছাদের দরজার হঠাৎ আওয়াজে মেহরিন ভয়ে তালহার থেকে ছিটকে দাঁড়ায়। দুজনেই চমকে সেদিকে তাকাতেই ছায়ার মতো কিছু একটা দ্রুত আড়াল হয়ে যেতে দেখে। মেহরিনের বুক কাঁপছে, চোখে ভয়ের ঝলক। কেউ দেখে ফেলল না তো? তালহার সঙ্গে সঙ্গে সেদিকে এগোতে লাগলো। যেতে যেতে কয়েকবার ডাকে, কে ওখানে? কে? ছাদের সিঁড়িসহ নিচ অবধি খুঁজেছে। প্রতিটি করিডর নিস্তব্ধ, রুমগুলো দরজা লাগানো, কোথাও মানুষের কোনো নড়াচড়াও নেই। অথচ সে স্পষ্ট দেখেছে ছায়াটা। কে ছিল ওখানে? বুকের ভেতর অস্থিরতা জমাট বাঁধতে থাকে। ভাবতে ভাবতে আবার ছাদের দিকে উঠতে শুরু করে সে। মনে বারবার গুঁতা দিচ্ছে, কেউ তো ছিল এখানে, তবে চোখে কাউকেই দেখেনি। লাস্ট সিঁড়িতে পা রাখতেই ছাদের দরজার সামনে কুঁকড়ে দাঁড়িয়ে থাকা মেহরিনকে চোখে পড়ে। একদম কাছামাচু হয়ে দুই হাত বুকে চেপে ধরে নিঃসঙ্গ একটা আতঙ্ক মুখে দাঁড়িয়ে আছে মেয়েটা। রাত 2:30টার কাছাকাছি। চারপাশ নিস্তব্ধ, নিঝুম। ঠান্ডা হাওয়ার মধ্যে অদ্ভুত এক শূন্যতা। অন্ধকার পুরো ছাদটাকে যেন গিলে ফেলেছে। এমতো অবস্থায় মেয়েটি তো একা ভয় পাবেই। কথাটা মাথায় আসতেই শিট ম্যান বলে ওঠে। মনে মনে নিজেকে গালি দিয়ে দ্রুত তার দিকে এগিয়ে যায়। তালহা কাছে আসতে মেহরিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। ধীর পায়ে চুপচাপ পেছনে ফিরে হাঁটা শুরু করে। মুখে ভয়, চোখে অনিশ্চয়তা লেগেই আছে। মেহরিনকে দোলনার দিকে এগোতে দেখে তালহাও পিছু নেয়। দোলনার কাছে পৌঁছাতে পেছন থেকে তালহা নরম ফিসফিসে কণ্ঠ ভেসে আসে। ম্যাডাম, ভয় পাচ্ছিলেন বুঝি? রাতের ঠান্ডা বাতাসে তার কণ্ঠটা আরো কোমল ও গভীর শোনালো। মেহরিন এক পলকের জন্য থেমে মুচকি হাসল, তারপর আবার এগোলো। দোলনার এক পাশে বসতেই হাত বাড়িয়ে ইশারায় তালহাকে পাশের জায়গাটা দেখালো। তালহাও বসে পড়ল খুব কাছে, এত কাছে যে দুজনের গা প্রায় ছুঁই ছুঁই। মেহরিন ঠোঁট বাঁকিয়ে বলল, আহ, আমি ভয় পাইনি। তালহা অবাক হওয়ার ভান করে চোখ বড় করে বলল, তাই বুঝি? তারপরে পিছুটা কি? কথাটা শেষ হতেই মেহরিন হড়বড় করে তালহার দিকে আবারও চেপে বসে গেল, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার মতো। তালহা তার এই প্রতিক্রিয়ায় মৃদু হেসে ফেলল। তারপর দুজনের মাঝে নেমে এলো এক মুহূর্তের নীরবতা। আকাশ কালো মেঘে ঢেকে আছে, চাঁদের লেশও নেই। তারার আলো মিলিয়ে গেছে, শুধু রাতের কুয়াশা আর ছাদের রেলিং ছুঁয়ে যাওয়া ঠান্ডা বাতাস। তালহা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। মেহরিনও তাকাচ্ছে, কিছু দেখার চেষ্টা করছে, কিন্তু এই অন্ধকার আকাশে দেখার মতো কিছু নেই। তবে তালহা এতক্ষণ ধরে কি এত দেখছে? অবশেষে আর ধৈর্য ধরতে না পেরে নীরবতা ভেঙে মেহরিন নরম কণ্ঠে প্রশ্ন করল। কাউকে দেখেছেন তখন? তালহা ঘাড় ঘুরিয়ে একবার তার চোখের দিকে তাকালো, তারপর আবার দৃষ্টি সরিয়ে নিল দূরের অন্ধকারে। নরম কণ্ঠে উত্তর দিল, না, হয়তো বাতাসে নড়েছিল। দুজন আবারও চুপ হয়ে গেল। তালহা কেমন গম্ভীর ভাব নিয়ে বসে আছে, আর মেহরিনের মনে অনেক প্রশ্ন নিয়ে বসে। নিজেকে দমিয়ে রাখতে না পেরে ধীর কণ্ঠে আবার জিজ্ঞেস করল। আজকে আসতে এত লেট হলো কেন? তালহা শান্ত স্বরে বলল। ফ্রেন্ডদের সাথে ছিলাম তাই। মেহরিন ভ্রুকুচকে বলল। এত রাত অবধি ফ্রেন্ডদের সাথে কিসের আড্ডা? তালহা একটু থেমে বলল। ছিল একটু। তালহার কথায় মেহরিন দুই হাত বুকে গুজে তার দিকে কড়ার চোখে তাকালো, তারপর শাসানোর ভঙ্গিতে বলল, কাল থেকে তাড়াতাড়ি আসবেন। কয়েক মুহূর্তের জন্য তালহা তার দিকে তাকিয়ে রইল। মেয়েটির আদেশ শুনে মেহরিনের মধ্যে বউ বউ ভাব ভেসে উঠল, একদম যেন তার মিষ্টি একটা বউ। মিটিমিটি হাসি ফুটল তালহার ঠোঁটে। সে মাথা নেড়ে বলল। যথাজ্ঞা ম্যাডাম। মেহরিন তালহার হাসি দেখে চোখ ছোট ছোট করে ফেলে।
হাসার কারণ বুঝতে পারছে না, সে তো কোনো ফানি কথা বলেনি। নানান চিন্তা মাথায় ঘুরতে লাগলো হাসির কারণ নিয়ে। অবশেষে কারণ বের করতে না পেরে জিজ্ঞেস করলো, আপনি হাসছেন কেন? তালহা সঙ্গে সঙ্গে বাধ্য ছেলের মতো উত্তর দেয়। কারণ আপনি বউ বউ আচরণ করছেন। মেহেরিন কপালে ভাঁজ ফেলে বলল। তাই বলে হাসা লাগবে? প্রথম প্রথম তো একটু লজ্জা লাগে। মেহেরিন অবাক হয়ে তাকালো। আপনাদের বুঝি লজ্জাও লাগে? তালহা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো। কেন, পুরুষের কি লজ্জা নেই? মেহেরিন কিছুটা ভেবে বলল। আমি তো জানতাম পুরুষদের কোনো লজ্জা নেই, তারা বেলজ্জা। মুহূর্তের জন্য তালহা চমকে তাকালো। বেলজ্জা? মেহেরিন ইতস্তত করে উচ্চারণ করলো। তো লজ্জার বিপরীত বেলজ্জা না? শোনা মাত্রই তালহা ফিক করে হেসে উঠল, হালকা ধমক দিয়ে বলল। হাপ। লজ্জার বিপরীত হলো নির্লজ্জ। সঙ্গে সঙ্গে মেহেরিন উঠে বলল। ওই একই কথা হলো, বেলজ্জা আর নির্লজ্জ দুটো তো ভাই ভাই, একটা বলে অন্যটাই বোঝে। তালহা শব্দ করে হেসে মাথা ঝাঁকায়। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর সে উঠে দাঁড়ায়, ফুল গাছের দিকে এগোয়। মেহেরিন বসে থেকেই চুপচাপ তালহার কাজকর্ম দেখছে। তালহা খুঁজে খুঁজে নিচে পড়ে থাকা কয়েকটা ফুল কুড়িয়ে আনে, তারপর আবার মেহেরিনের পাশে এসে বসে পড়ল। ফুলগুলো তার হাতে দিয়ে বলল। আপনাকে দেবার মতো ফুল পাইনি, আপাতত এগুলোই রাখুন। মেহেরিন হাসল, তার চোখে অদ্ভুত উজ্জ্বলতা। এই ছোট ছোট মুহূর্তগুলো যেন তার হৃদয়ে গভীর ছাপ ফেলছে। চারপাশে রাতের নিস্তব্ধতা, হাওয়ার হালকা ঠান্ডা, দূরের আলো, সব মিলিয়ে যেন এক রোমান্টিক আবহাওয়া। মেহেরিন নীরবে হাতে ধরা ফুলগুলো নাকের কাছে নিয়ে বারবার শুকছে। তার চোখে একরাশ কৌতূহল, ঠোঁটে হালকা ভাঁজ। সে চেষ্টা করছে ফুলের সুবাস নেওয়ার, কিন্তু যতই চেষ্টা করছে ততই হতাশ হচ্ছে। ফুলগুলোই কোনো গন্ধই নেই। তা দেখে পাশে বসে থাকা তালহা মৃদু হেসে বলল। এগুলো গ্রান পাবেন না ম্যাম। তার কথায় মেহেরিন মাথা কাত করে তাকায়। তার চোখে কেমন যেন কোমল আলো, যেন চাঁদের আলো ছুঁয়ে গেছে। তালহা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে একধানে। এই নিঃশব্দ মুহূর্তটাই যেন প্রেম সন্ধিক্ষণ, যে কোণে কোনো শব্দ নেই, শুধু চোখের ভাষা, হৃদয়ের স্পন্দন এবং প্রেমের নরম ছোঁয়া একসাথে বয়ে চলেছে। মেহেরিন হঠাৎ প্রশ্ন করল। ভালোবাসলেই কি ফুল দিতে হয়? তালহার চোখের দৃষ্টি আগের তুলনায় আরো নরম হয়ে এলো। মুখে একচিলতে হাসির রেখা স্পষ্ট। ধীর কণ্ঠে বলল। ফুল দেওয়া মানে ভালোবাসাকে হাতে ধরে উপহার দেওয়া, জীবনের ভিড়ের মাঝে বলে দেওয়া, তোমার জন্য আমার হৃদয়ের নরম একটি জায়গা রেখে দিয়েছে প্রিয়। কথার গভীরতা যেন মেহেরিনের গালে নরম লাল আলো ছড়ালো। তার হাসি গাঢ় হলো। মিষ্টি হেসে সে হাতের ফুলগুলো তালহার দিকে বাড়িয়ে দিল। তাহলে আমিও আপনাকে ফুল দিলাম। মেহরিনের কাণ্ডে তালহার মুখে হাসি ছড়িয়ে পড়ল। সে মেহরিনের হাত থেকে ফুলগুলো নিয়ে তার কানের কাছে গুজে দিল। মেহরিন লাজুক হেসে সময়টুকু উপভোগ করছে। এই সময়টুকু যদি এখানেই থেমে যেত, মনে মনে কথাটি আওড়ালো। পরের বেশ কিছুক্ষণ দুজনেই খোশ গল্পে মেতে থাকলো। আজ যেন তালহা এক নতুন রূপে, যে তার সামনে মন খুলে পেশ হয়েছে। মেহরিন তো এই তালহাকেই চাচ্ছিল। অবশেষে পেয়েছে তাকে। তালহা কথায় কথায় মেহরিনকে আপনি বলে সম্বোধন করছে। বিষয়টি মেহরিনের হৃদয়ে এক অদ্ভুত আনন্দের উষ্ণতা ছড়াচ্ছে। বারবার অনুভব হচ্ছে সে যেন তালহার চোখের বিশেষ কেউ, মর্যাদা সম্পন্ন কেউ। আবার হঠাৎ তুমি থেকে আপনিতে যাওয়ায় লাজুক কম্পনও বুকে নেমে এসেছে। মুখের কোণে হালকা লাজুক হাসি। তালহা যেন তার কথা দিয়ে ছোট্ট মেহরিনকে নিজের দিকে আরও আকৃষ্ট করে ফেলছে। তা কি সে জানে? কথায় কথায় মেহরিন বলে ওঠে। আচ্ছা, আপনি আমায় আপনি আপনি কেন করছেন? মেহরিনের কথায় তালহা নির্লিপ্ত স্বরে উত্তর দিল। আপনাকে আপনি দিয়ে আপন আপন লাগে, তাই। তার কথায় যেন মেহরিনের মুখে অদ্ভুত শান্তি নেমে এলো। আলতো করে তালহার কাঁধে মাথা রাখল সে। এই জায়গাটায় তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, একদম নিজের জায়গা। এভাবেই কেটে গেল আরও আধা ঘন্টা। রাত গড়িয়ে ৩টা। মোবাইলে সময় দেখতেই তালহার মুখে অস্থিরতা ফুটে উঠল। মেয়েটির সঙ্গে থেকে সময় কোন দিকে গড়ালো টেরই পায়নি। এত রাত হয়েছে, এখনও মেহরিন সজাগ। তালহা আর বসে না থেকে নিজেই উঠে দাঁড়ায়। মেহরিন যদিও তার সাথে আরও কিছুটা সময় থাকতে চেয়েছিল, তবে তালহা মানা করায় সে আর জোর করল না। থেকেছে তো। এতটা সময় তালহার থেকে পাওয়াও তার একসময় স্বপ্ন ছিল।
এতেই তো সে মহা খুশি। চুপচাপ সেও উঠে দাঁড়ালো। মেহেরিন আগে আগে হাঁটছে আর তালহা ধীর পায়ে তার পেছনে। ছাদের গেটের কাছে এসে ঠিক যখন ভেতরে ঢুকবে তখনই পেছন থেকে তালহা এক ঝটকায় তাকে টেনে নিল। মুহূর্তটা এত দ্রুত যে বুঝে ওঠার আগে মেহেরিন তালহার বুকে গিয়ে পড়ল। তালহা মেহেরিনের দুই বাহু ধরে তাকে আগলে নিল। এক মুহূর্তের জন্যও তাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না। এদিকে মেহেরিন শ্বাস আটকে দাঁড়িয়ে আছে, চোখে বিস্ময়। তালহা নরম গলায় বলল। সরি। মেহেরিন অবাক দৃষ্টিতে তাকালো। কেন? তালহা চোখ নামিয়ে অপরাধী ন্যায় বলল, কালকের জন্য। কালকে অভাবে। কালকের ঘটনা মনে পড়তেই যেন ভেতরের লজ্জা জেগে উঠল। মেহেরিন তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল। তার আঙ্গুল তালহার শার্ট খামচে ধরে আছে। মনে হচ্ছে শরীরের নিয়ন্ত্রণ যেন হারিয়ে ফেলছে। তাকে লজ্জা পেতে দেখে মুচকি হেসে ওঠে তালহা। বুঝে নেয় তা নিয়ে মেহেরিনের মধ্যে রাগ নেই। তার নুয়ে যাওয়া মুখের দিকে তাকাতেই চোখ আটকে গেল গোলাপি ঠোঁটে। শুকিয়ে যাওয়া ঠোঁট যা মেহেরিন বারবার চিপা দিয়ে ভিজিয়ে নিচ্ছে। হঠাৎ তার মন অন্য কথা কয়ে উঠল। আচমকায় সে মাথা ঝুঁকিয়ে ঠোঁটের দিকে এগোতে লাগলো। মুখের দূরত্ব কমতে কমতে একদম কাছাকাছি। একদম ঠোঁটের কাছে এসে হঠাৎ থেমে গেল। মেহেরিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তালহার শ্বাস গরম হয়ে তার মুখে ছুঁয়ে যাচ্ছে। একটা অদ্ভুত উত্তাপ, ভয় আর কামনার মিশ্র এক অনুভূতি। তালহা কিছুক্ষণ একইভাবে থেকে দীর্ঘশ্বাস ফেলে মুখটা সরিয়ে তার কানের কাছে নিয়ে এসে হিসিয়ে বলল, আপনি তো ছোট কেন? কিছু করতে গেলেও হাজারবার ভাবতে হয়। আরেকটু বড় হলে কি এমন ক্ষতি হতো? তার কণ্ঠে এক ধরনের অসহায়ত্ব ছিল, যেন নিজের আবেগকে আটকে রাখতে বাধ্য হয়ে ক্ষুব্ধ সে। মেহেরিন তো চোখ মুখ খিচে রেখেছে। কিছুক্ষণ চুপ থেকে আরো তপ্ত শ্বাস ফেলল তালহা। তারপর গম্ভীর ভারী কণ্ঠে বলে উঠল, একটা কথা মনে রাখবেন ম্যাডাম, আমি আপনার কোনো ক্ষণস্থায়ী কল্পনা নই। আমি আপনার জন্য ক্যান্সারের মতো এক মরণ ব্যাধির সত্য। এমন ভালোবাসি রোগের মতোই, লাগলে ছাড়ে না, আর ছাড়াতে গেলে মানুষই শেষ হয়ে যায়। আমাকে পাওয়া যেমন অবাক সহজ, আমাকে ভুলে ফেলা ততটাই অসহ্য কঠিন। আমার থেকে মুক্তি বলতে শুধু একটাই পথ, ধীরে ধীরে নিজেকে নিঃশেষ করে দেওয়া, তবে অন্যের নয়। কথাটুকু শুনতেই ফট করে চোখ তুলে তাকায় মেহেরিন। কেমন যেন তালহার চোখে এক ধরনের হিংস্রতা ভেসে উঠেছে, যা অল্প হলেও মেহেরিনকে কাঁপিয়ে তুলছে। তার কেন যেন মনে হচ্ছে ভালোবাসা যেমন মিষ্টি হবে তেমন বিপজ্জনকও। তালহা মেহেরিনকে ছেড়ে তার হাত ধরে নিচের দিকে হাঁটা শুরু করলো। আর পেছনে মেহেরিন নিঃশব্দে তার পায়ে পা মিলিয়ে চলছে। তার চোখ তালহার পিঠে, আর মাথায় সে কথাগুলো ঘুরপাক খাচ্ছে। তালহা কি তাকে সতর্ক করলো, নাকি হুঁশিয়ারি করে গেল? তার থেকে পালানো যায় না, শুধু ডুবে যাওয়া যায়। রাত ৩টা, ঢাকা শহর অচেনা শান্তির আড়ালে ঢাকা। আগের তুলনায় যানবাহনের চলাচল এখন কম। রাস্তার বুকটা যেন বিশাল ফাঁকা। সবাই হয়তো যার যার ঘরে ঘুমে নিস্তব্ধতায় ডুবে আছে। আর রাতের এই নীরবতায় শহরকে নিঃসঙ্গতা দিয়েছে। তবে এর মধ্যে একজন বাইকার যেন রাতের অন্ধকারকে চ্যালেঞ্জ করছে। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, একের পর এক গাড়ি ক্রস করছে। সে থেমে নেই, থামার কোনো ইচ্ছে নেই। রাস্তার ধারে শুয়ে থাকা কিছু অসহায় মানুষ তার হর্নের কোলাহলে হঠাৎ চোখ খুলে ওঠে। কেউ কেউ হতাশা মিশ্রিত স্বরে বলছে, আর কি, আমার ভয় নেই। ছেলেটি গাড়ি চালাচ্ছে, জানে না গন্তব্য কোথায়। মনে আছে শুধু যেখানে ক্লান্ত হবে বা যেখানে অ্যাক্সিডেন্ট ঘটবে, সেখানেই তার পথের অবসান, হয়তো জীবনের অবসান। গাড়ির হর্ন, টায়ারের শব্দ সবই যেন তার ভেতরের অস্থিরতা আরো ঘনীভূত করছে। চোখের কোণে ভাসছে একটি মুহূর্ত, নিজের কল্পনার একটি ক্ষুদ্র জগৎ, একটি কিশোরী মেয়ে এবং তার প্রতিচ্ছবি। মেয়েটিকে নিয়ে সে কত স্বপ্ন বুনেছিল, নিজের হাতে গড়ে তুলেছিল কল্পনায়। কিন্তু বাস্তব কেন এরকম? কেন মেয়েটির মনে অন্য কারো নাম? নিজেকে সে খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে সবকিছুর বোঝা তার কাঁধে চাপা পড়ে গেছে। নিঃসঙ্গতা, শূন্যতা আর একা হতাশার ছায়া, সবকিছু মিলেমিশে তার মনকে ছন্নছাড়া করে তুলছে। এদিকে মাঝরাতে মহিলা হোস্টেলের পেছন দিক থেকে পালিয়ে আসা এক তরুণী দাঁড়িয়ে আছে ব্রিজের ওপর। বাতাসে তার চুল উড়ছে, চোখ মুখ কান্নার ফলে ফুলে উঠেছে। রেলিংয়ের ওপর দাঁড়িয়ে, সামনে নদীর কালো জল, আর সে এক পা এগোয় লাফ দেওয়ার জন্য।
আবার ভয় পিছিয়ে আসে। প্রায় আধ ঘন্টা ধরে এমন দ্বিধা চলছে। একবার মরবে বলে এগোয়, আবার ভয় পিছিয়ে আসে। মেয়েটার মনটা এলোমেলো, মাথার ভেতর বিশৃঙ্খলা। মরতে চায়, তবু যেন মরতেও ভয়। ঠিক তখনই কানে আসে গাড়ির শব্দ। এতক্ষণ ধরে এই ব্রিজ দিয়ে কোনো গাড়ি তো যায়নি, হঠাৎ এখন কে যাচ্ছে জানতে উৎসুক চোখ ডান দিকে ঘোরাতেই হেডলাইটের তীব্র আলো এসে তার চোখে লাগে। ফুল স্পিডে ছুটে আসা বাইকটা সোজা তার দিকেই। মুহূর্তে মেয়েটি হতবাক। এক ধাক্কা লাগলেই সরাসরি নদীর জলে পড়বে। আতঙ্কে দ্রুত রেলিংয়ের দুদিকে দুই পা রেখে শক্ত করে ধরে চিৎকার করে ওঠে। নাউজুবিল্লাহ, আল্লাহ, মরার নাম মুখে নিতেই তুমি কি আজরাইল পাঠাই দিলা? এবার হাত নাড়িয়ে কাঁদো কাঁদো গলায় আরেকটু জোরে চিল্লাতে লাগে। এই বড় ভাই, এদিকে না, এদিকে না, আমি মরতে চাই না। আই লাভ মাই জীবন, প্লিজ ডোন্ট কিল মি প্লিজ। তার চিৎকারের মধ্যে নিয়ন্ত্রণ হারানো বাইক সোজা এসে তার পায়ের পাশ দিয়ে ব্রিজের রেলিংয়ে সজোরে লাগে। বেঁকে গিয়ে রাস্তার একপাশে ছিটকে পড়ে বাইকার। রাত ৩টা, নীরব রাস্তায় কেউ দেখারও নেই। বাইকের সামনের অংশ ড্যামেজ, আর ছেলেটির হাত পায়ে চোট লেগেছে, কপালেও ক্ষত হয়েছে। বাইক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খালি রাস্তায় নিয়ে এসেছিল সে, যাতে কারো কোনো ক্ষতি না হয়। কিন্তু এখানেও একটি মেয়ে। মেয়েটির এভাবে হাত নড়ানো তাকে আরও বিভ্রান্ত করে ফেলে। ব্যাস, এখানেই সংঘর্ষ। বাম হাতে তীব্র ব্যথা, তবুও হতভম্ব চোখে ছেলেটি চারপাশে দেখছে, খুঁজছে কাউকে। মেয়েটি কোথায়? এই তো এখানেই ছিল। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে দেখে, কাউকে দেখতে পাচ্ছে না। হৃদয়ে হঠাৎ ঠান্ডা একটা শঙ্কা, তাহলে কি ভুল দেখেছি? মেহেরিনকে নিয়ে ভাবতে ভাবতে কি ভুল দেখেছি? কিন্তু না, ও তো নড়ছিল, চিৎকারও করছিল। তাহসান দ্রুত হেলমেট খুলে উঠে দাঁড়ায়, চিৎকার করে রেগে ওঠে। এনিওয়ান ইজ হেয়ার? তখনই মিলি গলা ভেসে আসে। প্রেজেন্ট, প্রেজেন্ট। প্রেজেন্ট শব্দে এসে চমকে ওঠে, চারিদিকে ফের তাকায়, কেউ নেই। তবে আবারও গোঙানি মেশা মেয়েলি আওয়াজ ভেসে আসে। আরে ভাই, ভ্যাবলার মতো না দাঁড়িয়ে থেকে আমাকে উঠান, আমি মরলেই শেষ। আম্মা, না, আমি বাঁচতে চাই, প্লিজ হেল্প মি। মেয়েটির বকবক শুনে বিরক্ত হয়ে তাহসান ঝাড়ি মেরে বলল, এত বকবক না করে বলবে তো কোথায় আছো, ইডিয়েট? আরে কানা নাকি, আমি এই তো আপনার সামনেই ব্রিজে ঝুলে আছি। প্লিজ ভাইয়া, হেল্প করেন। আমি আর জীবনেও মাঝরাতে রাস্তায় আসবো না, মরার নাম মুখেও নিব না, প্রমিস। মেয়েটির কথায় বিরক্ত হলেও সে দ্রুত ব্রিজের দিকে এগোয়। আরেকটু সামনে এগিয়ে নিচের দিকে উকি দিতেই দেখে একটা মেয়ে সত্যি রেলিংয়ে ঝুলছে, নিচের দিকে তাকিয়ে রেলিং ধরে হাওয়ায় দুলছে। হাত ছুটলেই সরাসরি পানিতে। তাহসান দ্রুত হাত বাড়ায়। হাত ধরো। তার গলা শুনে মেয়েটি মুখ তুলে তাকায়, সঙ্গে সঙ্গে ভেসে ওঠে মেয়েটির ভীত কান্নায় ভেজা অসহায় মুখ। তাকিয়ে সে ঠোঁট উল্টে বলে ওঠে, বিশ্বাস করুন, আমি শুধু মরতে চেয়েছি, কিন্তু মরতে চাইনি। মেয়েটির এমন অদ্ভুত যুক্তিতে তাহসান থমকে যায়। মাথা কি গেছে মেয়েটার? কিন্তু এখন এসব যুক্তি দেখার সময় না। সে তাকে কোনো মতে টেনে তুলে রেলিংয়ে দাঁড় করায়। উঠে দাঁড়িয়েই মেয়েটি নড়াচড়া শুরু করে। মেয়েটি যে প্রচুর পরিমাণে চঞ্চল তা তার হাবভাবে বুঝতে পারছে তাহসান। এ যে পড়তে পারে সেই চিন্তাও নেই। হুঁশিয়ার করতে যাবে তার আগেই মেয়েটার পা আবার ফসকে যায়। তাহসান দ্রুত হাত বাড়িয়ে টেনে নেয়, সঙ্গে সঙ্গে দুজনে রাস্তায় লুটিয়ে পড়ে। তাহসান ব্যথায় কাত, হাত, কপাল, পা সব জায়গায় যেন ভেঙে চুরমার হয়ে গেছে। সেখানেই হাত পা মিলিয়ে চোখ বুজে নেয়, আর শক্তি নেই ওঠার তার। এদিকে মেয়েটিও কোনোই আঘাত পেয়েছে, ঝুলে গেছে। বিড়বিড় করতে করতে সে উঠে বসে। পাশ ফিরে তাহসান কে কিছু বলতে নিবে, অমনি ছেলেটির চোখ বন্ধ, নড়াচড়া নেই দেখে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি উঠে তার মাথার কাছে গিয়ে বসে, কাপা হাতে মুখের সামনে হাত নেড়ে পরীক্ষা করে বেঁচে আছে নাকি। লোকটা কি মরে গেল? এখন সব দোষ কি আমার ঘাড়ে? ঠিক এভাবেই তো খবরে দেখেছি, যে ঘটনাস্থলে থাকে তাকে অপরাধী বানায়। ইয়া আল্লাহ, মরতে চেয়েছি বলে অপরাধ করেছি মানলাম, তাই বলে তুমি কি আমাকে জেলে পাঠাবা নাকি? এখন কি হবে রে তোর তনিমা? তার এপর ওপর বকবক শুনে হঠাৎ চোখ খুলে জোরে ধমক দিয়ে ওঠে তাহসান। স্টপ। আর একটা কথা বললে এক ধাক্কায় ব্রিজ থেকে ফেলে দিব এবার। তাহসানের ধমক যেন কানেই নিল না মেয়েটি। ধমককে তোয়াক্কা না করে আরো জোরে বলে উঠল, আরে আপনি বেঁচে আছেন? আল্লাহ বাঁচাইছে। এই, আপনিও কি আমার মতো আত্মহত্যা করতে এসেছেন? আমি তো পড়ার চাপে মরতে এসেছি, কিন্তু আপনি? কথা বলতে বলতে সে তাহসানকে ভালো করে পরখ করে। আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক বড়,
হয়তো ভার্সিটিতে পড়ে। আপনিও কি পড়ার চাপে মরতে এসেছেন? ভার্সিটির পড়া কি আরও কঠিন? আমি তো ভেবেছিলাম ভার্সিটিতে পড়াই নেই। তাহসান বিরক্তিতে চ উচ্চারণ করে ওঠে। একে তো গায়ের ব্যথা, তার উপর মেয়েটার এই অবিরাম বকবক, মাথাও ব্যথা ধরছে যেন। মেয়েটির নজর এবার বাইকের দিকে যায়। সামনের অংশের একদম ধ্বংস হওয়া অবস্থা দেখে আফসোসের সুরে বলে উঠল, নিজে মরবেন মরবেন, বাইকটাকে নিয়ে মরতে আসলেন কেন? ইস, আমার কতদিনের শখ একটা বাইক। চুপ। তাহসানের রাম ধমক খেয়ে তনিমা কেঁপে ওঠে। বুঝতে পারে বেশি কথা বলে ফেলছে। সঙ্গে সঙ্গে ঠোঁটের ওপর আঙ্গুল চেপে চুপ করে যায়। তাহসান যে বেশ রেগেছে। এবার যখন তাকায় তাহসানের দিকে ভালো করে নজর যেতে মেয়েটির ভীষণ মায়া হয়। ছেলেটা ঠিকমতো নড়তেও পারছে না, ব্যথায় শরীর কাঁপছে, কপাল দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। এভাবে চললে যে কোনো সময় সেন্সলেস হয়ে যেতে পারে। ভাবতেই টনক নড়ে। আর কিছু না ভেবে আশেপাশে তাকায়। এই খালি রাস্তায় কী বা পাবে। তারপর নিজের গায়ের ওড়নার কোনা টেনে ছিঁড়তে লাগে, সাথে বিড়বিড় করছে, শালার কপাল, ভেবেছিলাম একদিন আমি গুন্ডাদের হাতে পড়ব, তখন আমার হিরোর এন্ট্রি হবে, আমাকে বাঁচাতে ফাইট করবে, বাংলা সিনেমার মতো তার কপাল ফাটবে, আর আমি নিজের ওড়না ছিঁড়ে বেঁধে দিব, আর আমার সুন্দর কণ্ঠে গান ধরব, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। একটু থেমে আফসোসের শ্বাস ফেলে বলল, কিন্তু এই লোকটা সব ভেস্তে দিল, আবার আমাকে বাঁচাতে নয়, যেন মেরে ফেলতেই এসেছে। মাই গড! এসব বলতে বলতে সে ওড়না ছিঁড়তে চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু হাত দিয়ে টেনে পারছে না। এদিকে তাহসান চোখ বন্ধ করে পড়ে আছে। শরীরে একটু বল আসলে উঠবে এই আশায়। আর বারবার তালহা মেহরিনের একসঙ্গে দৃশ্যটা চোখের সামনে ভাসে। তার ভাবনার মাঝেই মেয়েটির কণ্ঠ ভেসে আসে, এই যে শুনছেন, আমি না ওনাটা ছিঁড়তে পারছি না, আপনার দাঁত দিয়ে একটু ছিঁড়ে দিন না। তাহসানের মাথা যেন আরও ধরতে শুরু করেছে। একে শরীরে শক্তি নেই, আর এই মেয়ে তাকে দাঁত দিয়ে ওড়না ছিঁড়তে বলছে। কমন সেন্স কি খেয়ে বসেছে? রাগে চোখ মেলে তাকাতে গরম হওয়া লাল চোখ দেখে মেয়েটি ঢোক গিলে সাথে সাথে বোকা হাসি দিয়ে বলে ওঠে, মানে সরি, ভুলে গিয়েছিলাম, আমারও দাঁত আছে। নো নিট, আমার দাঁত দিয়ে এই কাজ চালাচ্ছি। তারপর নিজের দাঁত দিয়ে ওনার সাইড ছিঁড়ে নেয়। তারপর ওনাটা নিয়ে তাহসানের দিকে এগিয়ে আসে। কোনো কথা না বলেই তার কপাল বাঁধতে শুরু করে। হঠাৎ স্পর্শে তাহসান দ্রুত চোখ খুলে তাকায়। তার তাকানো দেখে তনিমা তড়িঘড়ি বলে, প্লিজ সারের মতো চিল্লাচিল্লি পরে করেন, আপাতত মাথাটা একটু তুলুন। তাহসানও বেশি কথা না বাড়িয়ে মাথা হালকা উপরে তুলতে মেয়েটি কাপড় কপালে পেঁচিয়ে পেছনের দিকে বেঁধে দেয়। তারপর কোনো মতে তাহসানকে টেনে রাস্তার ধার ঘেঁষে বসায়। মেয়েটি ভীষণ চিন্তায় পড়ে গেছে। একা একটা লোককে কিভাবে সামলাবে, ছেড়েও যেতে পারছে না মানবতার খাতিরে। এই এলাকায় মানুষের আনাগোনা নেই, চারপাশ নীরব। অবশ্য এত রাতে কেই বা থাকবে, কি করবে চিন্তা করতে করতে উঠে এদিক ওদিক দেখতে লাগে। কিছুক্ষণ পর হঠাৎ একটা রিকশার দেখা মিলে। তাদের থেকে অনেকটা দূরে রিকশাটা, তবে এদিকেই আসছে। রিকশায় একজন প্যাসেঞ্জারও আছে। তা দেখে মেয়েটির চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে, আশার আলো খুঁজে পায়। তাদের থেকে সাহায্য চাইতে সামনের দিকে ছুটে যায়। রাস্তার মাঝে দাঁড়িয়ে হাত নাড়িয়ে ইশারা করে রিকশা এখানে এসে থামানোর জন্য। এমনটার মাঝে হঠাৎ রিকশাটা আরেকটু কাছে আসতেই পেছনের সিটে চোখ পড়ে তনিমার। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে হিজাব নিকাব পরা এক মহিলায় বসে আছে। তা দেখতেই চোখ বড় বড় হয়ে যায়। চোরের মন পুলিশ পুলিশ ডেকে ওঠে। হঠাৎ যেন তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। তবে কি হোস্টেল থেকে পালিয়ে এসেছে সবাই জানাজানি হয়ে গেছে? তার মা তাকে খুঁজতেই কি তবে এসছে? ভয়ে মেয়েটি সোজা পিছু হয়ে এক ছুটে গিয়ে তাহসানের পাশ ঘেঁষে বসে তার শার্টের হাতা টেনে ধরে। মাথা তার হাতের আড়ালে নিয়ে মুখ লুকানোর চেষ্টা করছে। একদিকে শরীরে জ্বালা, তার উপর উটকো ঝামেলার মতো মেয়েটি ঘেঁষাঘেঁষি করছে। সব মিলিয়ে চটে ওঠে তাহসান। নিঃশক্তির শরীর নিয়েও ঝাঁজ দিয়ে সরানোর চেষ্টা করে চিল্লিয়ে ওঠে, এই মেয়ে, সমস্যা কি তোমার? তখন থেকে মাথা খেয়ে যাচ্ছ, এখন আবার টাচ সরো। বাকিটুকু বলার আগেই তনিমা নিজেকে আড়াল করতে মিনমিনিয়ে আকুতির স্বরে বলে ওঠে, প্লিজ প্লিজ একটু এভাবে থাকতে দিন, ওই রিকশায় আমার আম্মু আছে মেবি, দেখলে তো আমি শেষ, আজকে আমার সত্যি ইন্নানিল্লা হয়ে যাবে।
তাহসান তার কথা শুনে সেদিকে তাকাতেই দেখলো রাস্তায় একটি রিকশা, যা তাদের দিকে আসছে। রিকশা থেমে যেতেই ড্রাইভার ও পেছনের মহিলা দ্রুত এগিয়ে আসে তাদের দিকে। পায়ের শব্দে তনিমা আরও গুটিয়ে বসে। পারলে যেন তাহসানের ভেতরে ঢুকে যেত। মহিলাটি চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল, অ্যাক্সিডেন্ট হয়েছে তো মনে হচ্ছে। আরে তোমরা এভাবে বসে আছো কেন? এখনই ছেলেটিকে মেডিকেলে নিতে হবে। তার কথা কানে আসতেই তনিমা দ্রুত মাথা ঘুরিয়ে তাকায়। কণ্ঠটা তার মায়ের নয়। মহিলাটিকে দেখতেই ফুস করে শ্বাস ফেলে। বুকের ভেতর থেকে ভয়টা যেন বেরিয়ে এসেছে। না, এটা তার মা নয়। এতক্ষণ সে কি না মনে করেছিল এটা তার মা। ভাবতেই নিজেকে তিরস্কার করে বলল, ছি তনিমা, ছি, সেই মনিও কেমন মেয়ে নিজের মাকে চিনিস না? মা জানলে নিশ্চয়ই দুইটা জুতার বাড়ি গালে এসে পড়তো। নিজে নিজে বকবক করছে। ওদিকে তাহসানকে রিকশাওয়ালা ও সেই মহিলা ধরে কোনো মতে রিকশায় তোলে। আর তনিমাকে দাঁড়িয়ে বিড়বিড় করতে দেখে মহিলাটি দ্রুত এসে বলে, কি ভাবছো মেয়ে? ওঠো তুমি রিকশায়। মহিলাটির কথায় ভাবনা থেকে বেরিয়ে সেও কিছু না ভেবে তাহসানের পাশে উঠে বসে। মহিলাটি তাহসানকে ভালোভাবে ধরে নিয়ে যেতে বলে দেয় আর রিকশাওয়ালাকে মেডিকেলে পৌঁছে দিতে বলে। ভাড়া দিয়ে নিজে হাঁটা শুরু করে। তাদের জন্য উনি বাকি রাস্তা হেঁটে বাড়ি যাবেন, আবার ভাড়াও মিটিয়ে দিয়েছেন ভেবে তনিমা তাকে ধন্যবাদ বলতে ভোলে না। এরকম মানুষ সত্যি এখন বিরল, যারা নিঃস্বার্থভাবে অন্যের বিপদে পাশে দাঁড়ায়। কারণ আজকালের এই দুনিয়ায় বেশিরভাগ মানুষই নিজের প্রয়োজন, নিজের সুবিধা, নিজের লাভকে আগে দেখে। তবে এখনও নিজের স্বার্থ, আরাম সব কিছুকে পাশে সরিয়ে কিছু মানুষ অন্যের পাশে দাঁড়ায়। এমন মানুষই আসলে সমাজকে টিকিয়ে রেখেছে আর আমাদের মনে করিয়ে দেয় মানুষের মধ্যে ভালোবাসা আর সহানুভূতি এখনও বেঁচে আছে। এর মধ্যে রিকশা চলতে শুরু করেছে। তনিমা তো বাইকের চিন্তায় প্রায় বেহুশ। অর্ধেক রাস্তা জুড়েই বকবক করেছে। বাইকটা রেখে চলে এসছে। চোর যদি নিয়ে নেয়, বাইকটা কে নিয়ে যাবে? সত্যি যদি চোরের হাতে পড়ে? নানান কথা মেয়েটা বলেই যাচ্ছে। এদিকে তাহসানের কপালে বাঁধা কাপড় পেয়ে চুয়ে যে রক্ত বেরোচ্ছে। ছেলেটা আস্তে আস্তে একদম নেতিয়ে পড়ছে। একসময় নিজের ভারসাম্য রাখতে না পেরে তনিমার কাঁধে মাথা রেখে দেয়। সঙ্গে সঙ্গে মেয়েটির মুখের কথা থেমে যায়। হঠাৎ যেন তার সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠেছে অচেনা এক স্পর্শ। তীব্র গরম কিছু যেন মেয়েলি মনকে আঁকড়ে ধরেছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ছোঁয়া আর সে এক কিশোরী। এরকম প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। তাহসান মাথা ফেলে ভার সামলাতে না পেরে আস্তে বলে ওঠে, আই এম সরি, আমি রাখতে চাইনি, বাট শরীরে শক্তি পাচ্ছি না। নিজের মাথাটুকু বিশাল ভারী লাগছে। তার অসহায় কণ্ঠ শুনেই তনিমার ভীষণ খারাপ লাগে। সঙ্গে সঙ্গে বলে, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। বুঝতে পারছি আপনার অবস্থা। তা শুনে তাহসান চুপ হয়ে যায়। পথ যে শেষই হচ্ছে না। যদিও এখান থেকে মেডিকেল খুব দূরে নয়, আবার তাহসানের মাথায় ঘুরপাক খাচ্ছে এত রাতে একটা মেয়ে একা ব্রিজে কি করছিল। আর কিছুক্ষণ আগের মহিলাটি তার মা হলে মেয়েটিকে অচেনা ছেলের সাথে পাঠালো কেন? নানান প্রশ্ন মাথায় খেলতে হঠাৎ সন্দেহ নিয়ে তাহসান প্রশ্ন করল, উনি তোমার আম্মু ছিল? তার কথা শুনে তনিমা হালকা হেসে ওঠে। মাথা এদিক ওদিক ঝাঁকিয়ে বলল, না না, তো আরে কাহিনী হলো, আমি যখন কাউকে না জানিয়ে কোনো কুকাম করতে বের হই, তখন রাস্তায় যেই মহিলাকেই দেখি তার এই মায়ের মতো লাগে। বুঝিনি, ভিতরের ভয়। মেয়েটি একটু বেশি কথা বলে, ভীষণ দুষ্টু প্রকৃতিরও, যা তার কথায় বোঝা যায়। তার কথায় হালকা হেসে ওঠে তাহসান, তবে হাসতে গিয়েও যেন মাথায় চাপ লেগে ওঠে। ভীষণ যন্ত্রণা। শব্দ করে উঠতেই চিন্তিত হয়ে তনিমা রিকশাওয়ালাকে তাড়া দিতে থাকে। এর প্রায় 5 মিনিটের মাথায় রিকশা এসে থামে মেডিকেলের সামনে। এমার্জেন্সিতে নিতেই দুজন স্টাফ দৌড়ে আসে। তাকে ধরে নিয়ে শোয়ানো হয় স্ট্রেচারে। ততক্ষণে এমার্জেন্সিতে থাকা ডক্টররা এগিয়ে আসে। তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। তার হাত, পা ও কপালের চোটে ড্রেসিং করানো হয়। রোগীর শরীরের অবস্থা খারাপ দেখে তাকে তৎক্ষণাৎ স্যালাইন দেওয়া হয়। এসব করতে করতে বেঁচে যায় প্রায় 6টা। শেষমেশ এবার তাকে একটা ওয়ার্ডে পাঠানো হয়। সঙ্গে তনিমা। বেচারি নিজে মরতে এসে এমন জায়গায় ফেসে গেল। তাহসানের পিছে তারই দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ওয়ার্ডে আসতে আশেপাশে চোখ বোলায়। চারিদিকে অনেক রোগীর সাথে তাদের পরিবারের লোকজন। সকলেই ঘুমিয়ে আছে। ঘুমাবেই না কেন?
রাত পেরিয়ে সকাল হতে চলল। তাহসানও ঘুমিয়ে আছে। তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। যখন পরিবারের কাউকে কল দিতে বলে তখন তনিমা চুপসে যায়। তাহসানের সঙ্গে কোনো মোবাইলও নেই, আর সে তাদের কোনো নাম্বার কিভাবে জানবে? তাই তাদের বলে রোগী সজাগ হলে সে নিজেই দিবে। মেয়েটা ভয়ে গুটিয়ে আছে, একা কত কি করবে। এখন তো সে হস্টেলে ফিরতেও পারবে না, ধরা খাবে, তার আব্বু জানবে। এমনিও সে ওই হস্টেলে আর থাকতে চায় না। আবার তাহসানকে দেখে তার মনে কিছুটা মায়াও লাগে। লোকটার সঙ্গে কেউ নেই দেখে ভেবেচিন্তে নিজেই থেকে যায়। চুপচাপ বসে আছে তাহসানের বেডের পাশে ছোট্ট টুলে। ক্লান্তিতে চোখ বুজে আসছে। একসময় সজাগ না থাকতে পেরে টুলে বসেই বেডে মাথা ফেলে। তখনই ঘুমে তলিয়ে যায় মেয়েটি। সকাল 8টা বাজে। শিকদার বাড়ির সবাই একে একে টেবিলে বসছে, আর গিন্নিরা নাস্তা পরিবেশন করছে। তালহা বসে আছে চাচাদের সামনে। চাচাদের একের পর এক প্রশ্নে তার মুখটা বিরক্ত হয়ে উঠেছে। সকাল থেকে বাঁ হাতটা এমন ব্যথা করছে যে নাড়াতেই পারছে না, ফুলে গিয়ে টনটন করছে। এর ওপর চলছে প্রশ্নের ঝড়। কি হয়েছে, কেমনে হয়েছে, আবার কোনো ভারী কিছু আগিয়েছে নাকি? সে তো আর বলতে পারছে না। পিচি বউয়ের সোহাগে হাতের এই দশা। বউটাকে আলগাতে হাতের ব্যথা আরও বেড়েছে। পীড়িত করার সময় তো মনে ছিল না যে হাতটা পরে এমন ব্যথা দিবে। তা তো মোটেও মাথায় আসেনি। তাই কোনো রকমে এড়িয়ে চলছে এসব প্রশ্ন। এর মধ্যে নিচে নেমে আসে তাহিয়া আর মেহেরিন। চাচাদের এত প্রশ্ন শুনে সিঁড়ি বেয়ে নামতে নামতে তাহিয়া বলে ওঠে, কি ব্যাপার, ঘটনা কি? আমাকে রেখে কি হলো? তার গলা পেয়ে তালহা সেদিক তাকাতেই চোখ পড়ে মেহরিনকে। দুজনের চোখে চোখ পড়তেই মেহরিন লজ্জায় মুচকি হেসে উঠল। তবে সে হাসি বেশিক্ষণ থাকলো না। তালহা চোখের ইশারায় কিছু বলছে। মেহরিন বুঝতে না পেরে ভ্রু কুঁচকে ইশারায় জিজ্ঞেস করলো কি। তালহা আবার ইশারায় নিজের পাশের চেয়ারের দিকে ইশারা করলো। যখন বুঝলো তালহা তার পাশে বসতে বলছে, তাতে সে চোখ বড় বড় করে না বোঝাতে মাথা দুদিকে নাড়ে। কিন্তু তালহা চোখ গরম করে তাকাতেই বেচারি বিপাকে পড়ে যায়। না বসলে সে রাগ করবে, আবার বসলে কে কি ভাববে, এসব ভাবনায় বসতেও পারছে না। আবার তালহা বলছে বসতে। শেষে তার রাগী দৃষ্টি ফেলতে না পেরে আমতা আমতা করে গিয়ে তার পাশে বসে পড়ল। এর মধ্যে তাহিয়া চাচু বলতে থাকে, আর বলিস না মা, তোর ভাইয়ের হাতের অবস্থা দেখ, হাত নাড়াতেও পারছে না। কত করে বলেছি 2 দিন বাসায় রেস্ট নেই, কিন্তু শুনলই না, উল্টো অফিসে গেছে। এখন হাতের ওই অবস্থা। চাচুর কথা মাঝপথে থামিয়ে তালহা বলে উঠল, চাচু, অফিসে যাওয়া নিয়ে কিছু হয়নি। কিছু হলেই কাজে ফাঁকি দিতে বলো, বিরক্ত লাগে। কাজের জন্য না হলে তো হাতের ওই অবস্থা হলো কি করে? তালহা আর চোখে তাকায় মেহরিনের দিকে। মেহরিন তার হাতের দিকে করুণ চোখে চেয়ে আছে। সে খুব ভালোভাবেই বুঝতে পারছে কাল রাতে এতক্ষণ তাকে আঁকড়ে থাকার ফলেই এমন অবস্থা হয়েছে হাতের। ভীষণ গিল্টি ফিল করছে মেয়েটি। রাতে পানির বালতি উঠিয়েছিলাম, তাই একটু ব্যথা বেড়েছে। তালহার কথা শুনতে মেহরিন দ্রুত চোখ তুলে তাকায়। দেখে সে মিটিমিটি হেসে তাকিয়ে আছে। সেই দুষ্টু হাসিটা যে তাকে খোঁচা দিয়েই বুঝতে সময় লাগলো না মেহরিনের। কাল রাতের কথা ফের মনে পড়তেই নাকে মুখে কাশি উঠে যায় বেচারির। তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নেয়। তাকে এভাবে কাশতে দেখে তানিয়া বেগম তাড়াতাড়ি পানি এগিয়ে দিলেন। পাশ থেকে তিতলি বেগম মাথায় হাত বুলিয়ে দিতে লাগেন। পানি খেয়ে একটু শান্ত হতে জিজ্ঞেস করলেন, ঠিক আছিস তো? মেহরিন মাথা নেড়ে উত্তর দিতে যাবে, ঠিক তখনই টেবিলের নিচে পায়ে কারো স্পর্শ পায়। সাথে সাথে চোখ বড় বড় করে তাকাতেই দেখে তালহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাচ্ছে, যেন কিছুই করছে না, অথচ সে তার পায়ে পা দিয়ে স্লাইড করছে। লোকটা তাকে এভাবে জব্দ করছে ভাবতেও পারছে না। লজ্জার শরমে আবারও কাশি উঠে যায়। তা দেখে তিতলি বেগম চিন্তিত হয়ে উঠলেন। এত কাশছে মেয়েটা, তাহা সময় করে ডাক্তার দেখিয়ে আনিস তো, ঠান্ডা লাগিয়েছে নিশ্চয়ই। তালহা মাথা নেড়ে গম্ভীর গলায় উত্তর দেয়, আচ্ছা, ভালো একটা প্রাইভেট ডাক্তার দেখাবো, সব রোগ ঠিক হয়ে যাবে। মেহরিন মাথা নিচু করে আছে। এ নতুন তালহাকে হজম করতে পারছে না। এদিকে তাহিয়া সন্দেহের চোখে তাকিয়ে তার দিকে। মেয়েটা প্রতিদিন তার পাশে বসে, আর আজ সরাসরি তার ভাইয়ের পাশে। ডাল মে কুছ তো কালা হ্যাঁ, মনে মনে ভেবে চুপচাপ খেতে থাকে সে।
খাওয়ার মাঝে তালহা একবার মেহরিনের প্লেটের দিকে তাকায়। একটা ছোট্ট মাংসের পিস আর কয়েক চামচ ঝোল দিয়ে পরোটা খাচ্ছে মেয়েটি। মেয়েটা যেন খাবার নিতে গেলে মেপে মেপে নেয়। দীর্ঘশ্বাস ফেলে নিজের পাতে তরকারি নেওয়ার বাহানায় সকলের আড়ালে দুটুকরো মাংস তার পাতে তুলে দিল। তা দেখে মেহরিন আটকাতে গেলে তালহা কড়া চোখে তাকাতেই মেয়েটা চুপ হয়ে যায়। মেহরিন কোনো রকমে খাবার গিলছে। তালহার পাশে বসা যেন আজ বিশাল ভুল হয়ে গেছে। দেখতে যত ভদ্র আর গম্ভীর, কাজকর্ম যেন ততই বেয়াদব মার্কা। লোকটা কি এক রাতেই পুরো বদমাইশ হয়ে গেল নাকি? একটু পর পর এটা ওটা তুলে দিচ্ছে খেতে, আর টেবিলের নিচ দিয়ে পায়ে স্লাইড করছে, এক এক করে জ্বালিয়ে যাচ্ছে। তাহসানকে দেখেছিস কেউ? সকাল থেকে দেখছি না ছেলেটাকে, কখন বের হয়ে গেল বলেও গেল না। তিতলি বেগমের কথায় তালহা কপাল কুঁচকে তাকায়। তাহসান বাসায় নেই? না বলে যায়নি? না তো, কেউ জানিও না কখন বেরিয়েছে। আমার মোবাইলটাও রেখে গেছে, হয়তো নিতে ভুলে গেছে। টুকটাক কথা বলতে বলতে সকলে খেতে ব্যস্ত। এর মধ্যে তালহার মোবাইলে বড় মামার কল আসে। সে রিসিভ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম বড় মামা, কেমন আছো? কিন্তু ওদিকে থেকে কান্না মেশানো গলা ভেসে আসে। তার বড় মামি কাঁদছে। তালহা ভরকে গিয়ে হাতে থাকা খাবার মুখে নিতে গিয়েও আটকে যায়। চিন্তিত গলায় দ্রুত প্রশ্ন করে, কি হয়েছে মামি, কাঁদছো কেন? কি হয়েছে বলো তো? সবাই ঠিক আছে? তাহসানকে প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তার চিকিৎসা চলছে। তালহা সহ বাড়ির বড়রা সবাই সেখানে আছে। তাহসানের বাবারা রওনা দিয়ে দিয়েছে সে সকালে। হয়তো ইতিমধ্যেই তারা অর্ধেক পথ পৌঁছে গেছেন। তাহসানের মা একটু পর পর কেঁদে উঠছেন ছেলের জন্য। চোখ বারবার রাস্তার পাশে সাইনবোর্ডের দিকে যাচ্ছে। এখন কোথায় আছে, কত দূর গেল, এই চিন্তায়। আবার একটু পরপরই ফোন করে জিজ্ঞেস করছেন ছেলের অবস্থা কেমন, কেমন আছে তার ছেলে। সিলেট থেকে ঢাকার পথ এমনিতেই দীর্ঘ, আবার জ্যামে পড়লে তো তা আরও বেশি ক্লান্তিকর হয়ে ওঠে। এদিকে তালহা বিরক্ত না হয়ে বারবার ফোন করছে, খবর জানাচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায়। শান্ত হতে, চিন্তা না করতে বোঝানোর চেষ্টা করে মামিকে। তবে মায়ের মন শান্ত হওয়ার নয়। ছেলের এই অবস্থায় ছেলেকে চোখে না দেখা পর্যন্ত আর শান্ত হতে পারবে না হয়তো। আবার তিতলি বেগমও কাঁদছেন। ভাই ভাবিকে মুখ দেখাবেন কি করে এই চিন্তায় আর অস্থির হয়ে উঠছেন। তাহসানের এই অবস্থার কারণে নিজেকে দায়ী করছেন। তালহা মায়ের পাশে দাঁড়িয়ে এক হাতে তাকে আঁকড়ে ধরে আছে। মাকে শান্ত করতে বলছে, আম্মু, তুমি এইভাবে ভেঙে পড়লে কি চলবে? বাকিদের সামলাতে হবে তো তোমার। আমি ছেলেটাকে ঠিকমতো রাখতে পারিনি রে বাবা। ভাই ভাবিকে বলে ছেলেটাকে আমাদের বাসায় আনলাম, তাদের আমানতের হেফাজত করতে পারিনি। আমি কিভাবে মুখ দেখাবো তাদের? পাশেই তনিমা এতক্ষণ চুপ করে বসে তাদের মা ছেলের কথোপকথন শুনছিল। এবার তিতলি বেগমের প্রতি উত্তরে ছটফটে কণ্ঠে তাকে থামিয়ে বলল, আন্টি এইভাবে বলে না, তোমার কোনো দোষ নেই। যা হওয়ার ছিল তা হয়ে গেছে, নিজেকে দোষারোপ করে লাভ কি? এর চেয়ে আল্লাহর কাছে দোয়া করো। এভাবেই নানান কথা বোঝাতে লাগে। মেয়েটির কথায় তিতলি বেগমও একটু চুপ হয়ে বসেন। তালহা মেয়েটির দিকে এক পলক তাকিয়ে হালকা হাসে। আসার পর থেকে দেখছে মেয়েটা ভীষণ চঞ্চল স্বভাবের, ফটফট কথা বলে, মুহূর্তেই সবার সঙ্গে মিশে যাচ্ছে, আবার কথাতে অপরজনের মনও ভালো করে দিচ্ছে। আশেপাশের অনেক অপরিচিত লোকেদের সঙ্গেও পরিচিত হয়ে বসেছে। তাকেও নির্দ্বিধায় ভাই বানিয়ে ফেলেছে। একটু আগের ঘটনা, একের পর এক কল আর দৌড়াদৌড়িতে ক্লান্ত তালহা মেডিকেল করিডোরের শেষ মাথার জানালার সামনে গিয়ে দাঁড়ায়। একটু রিল্যাক্স হওয়া দরকার। চারিদিকে সব দায়িত্ব যেন তার উপর এসে পড়েছে। ঠিক তখনই পিছু পিছু তনিমা মেয়েটি এসে দাঁড়ায়। ভাইয়া, আপনার মাথাও কি হ্যাং মারছে সব সামলাতে গিয়ে? আমারও কাল রাতে এমন হয়েছিল। শুধু হ্যাংই না, মাথায় পুরো হ্যাং ওভার গান বাজছিল। তার কথায় তালহা মনে মনে হেসে ওঠে। তবে নিজেকে নর্মাল দেখে আর চোখে তাকাতেই তনিমা মনে করে হয়তো বেশি কথা বলে ফেলেছে, তাই ধমক দিবে। তাই দ্রুত বলে ওঠে, ওনার মতো আপনিও কি ধমক দিবেন? না না প্লিজ, এই পাবলিক প্লেসে না ভাইয়া। কথাটুকু বলেই তালহার দিকে আরেকটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আসলে ধমক একটা ডিসকাস্টিং ব্যাপার, আর আমি এখন বড় হয়েছি, বুঝেন না, মান সম্মানের ব্যাপার। তালহা এবার প্রকাশ্যেই হেসে উঠল।
মেয়েটির মধ্যে যেন তাহিয়াকে দেখতে পাচ্ছে। তাহিয়াও এমনই, দোষ করলে আড়ালে যা খুশি বকা দেওয়া যায়, কিন্তু সকলের সামনে দিলেই যেন তার সম্মানে লাগে। সে কি রাগ! সেই ভেবেই নরম গলায় বলল, ওকে, তাহলে বকছি না। তবে তোমার মতো আমার একটা ছোট বোন আছে। এ কথা বলতেই যেন মেয়েটা আরও আশকারা পেয়ে গল্প জুড়ে দিয়েছিল। এক পর্যায়ে তালহাকে ভাইও বানিয়ে ফেলে। তালহাও কথায় কথায় মেয়েটির ঠিকানা জানতে চাইলে তনিমা কিছুটা থতমত খেয়ে বসে। সে তো নিজের আসল ঠিকানা এখন বললেই তাকে বাসায় দিয়ে আসবে, এটা কনফার্ম। তাই ভেবে তনিমা মিথ্যা বলে বসে। কণ্ঠ খাদে নামিয়ে মিথ্যে কান্নার ভান করে বলেছিল, আমি এক হতভাগী, আমার বাড়ি বলতে কিচ্ছু নেই। যেখানেই রাত হয় সেখানেই কাত হই। যেখানেই রাত হয় সেখানেই থেকে যাই। তার কথায় তালহার কিছুটা সন্দেহ জেগেছিল, তবে এত মাথায় নেয়নি। তার কথায় সবারই মায়া লেগেছিল। তিতলি বেগম তো সঙ্গে সঙ্গে বলেছিলেন তাদের সাথেই যেতে। নিজের হাতে খাবারও খাইয়ে দিয়েছেন মেয়েটিকে। তাহসানের জীবন বাঁচিয়েছে, এইটুকু কৃতজ্ঞতা তাদের যেন করতেই হয়। এদিকে সকলের কথা শুনে তনিমা তো মহা খুশি। তার কাছে যেন এটা এক প্রকার অ্যাডভেঞ্চারের মতো লাগছে। অপরিচিত পরিবেশ, অপরিচিত মানুষদের সাথে থাকবে। সাথে সাথে রাজি হয়ে গেছে। অন্তত এই সুযোগে কয়েকদিন পড়াশোনা থেকে দূরে থাকবে, ছুটি কাটাবে যতদিন না তার বাবা তাকে খুঁজে বের করতে পারে। এই ভাবনা নিয়ে আনন্দে প্রায় আত্মহারা মেয়েটি। তবে এর জন্য কত বড় ঝামেলা হতে পারে সেই চিন্তা মাথায় নেই। আনন্দে আনন্দে নিজের জীবন কোন মোড়ে নিয়ে যাবে কেই বা জানে। এভাবেই দেখতে দেখতে ঘন্টা পার হয়ে যায়। তাহসানের ঘুম ভেঙেছে। একে একে সবাই গিয়ে তাকে দেখতে লাগে। তনিমা উকিঝুঁকি দিয়ে দরজার বাইরে থেকে কয়েকবার দেখেছে, তবে ভেতরে যায়নি বকুনি খাওয়ার ভয়ে। সবার শেষে তালহা কেবিনে প্রবেশ করে। আস্তে করে দরজাটা ধাক্কা দিতেই খুলে যায়। ধীর পায়ে তাহসানের দিকে এগোয়, মুখে তার বাঁকা হাসি। সামনে টোলটা টেনে আরাম করে বসে বলল, তোর দুশমনি আমার সঙ্গে, বাইটের সঙ্গে মেটানোর লজিকটা ঠিক বুঝলাম না। তাহসান কড়া চোখে তাকিয়ে আছে তালহার দিকে। তালহা যে তাকে ইচ্ছে করেই নাড়ছে। তাকে চুপ দেখে তালহা হেসে উঠল। আমি ভাবলাম তুই আমার কম্পিটিটর, কিন্তু এখন থেকে তুই টু মাচ উইক। এইভাবে মজা পাচ্ছি না ব্রো। এবার তাহসানও সমান তালে হেসে উঠল। ট্রেলার দেখে হাওয়া ফুস ব্রো। ভাবতেছি ফুল মুভি যখন শুরু হবে তখন তো তোর ঘাম ছুটবে। তাহসান যেন জোকস বলল। তালহা শব্দ করে হেসে বলল, নাইস জোকস। তাহসান সঙ্গে সঙ্গে দুষ্টু হেসে এক চোখ টিপে বলল, থাম ভাই, বেশি হাসলে আবার দাঁত খুলে পড়ে যাবে। দাঁতহীন সিংহ কি আর শিকার ধরে রাখতে পারে? শক্তি আছে কিন্তু অস্ত্র নেই, ব্যাপারটা বেমানান। দেখা গেল নাকের ডগা থেকে শিকার উধাও। তালহা এসে ভঙ্গিতে এক পায়ের ওপর অপর পা তুলে মাথা হালকা কাত করে কটাক্ষ ভরা কণ্ঠে বলল, সিংহের শক্তি দাঁতে নয়, দাপটে। আর সিংহের খাঁচা থেকে শিকার ছিনিয়ে নেবে বলা যতটা সহজ, শিকার করা ততটাই অসম্ভব। মনে রাখিস, রাজা ঘুমালেও তার দাপট ঘুমায় না। তাহসান আর কিছু বলতে যাবে এমন সময় তালহার ছোট চাচু ভেতরে ঢোকেন। এগোতে এগোতে কপাল কুঁচকে বললেন, কিরে কিসের সিং আর রাজার কথা চলছে? চাচাকে দেখে তালহা উঠে দাঁড়িয়ে ওনাকে বসতে দিয়ে বলল, ওই আর কি, তাহসান রূপকথার গল্প শুনতে চাচ্ছিল, তাই আমিও শোনাচ্ছিলাম। তাহসান বিরক্তি চোখে চুপচাপ শুধু দেখছে, আর কিছু বলল না। শরীরে জোর নেই, মুখে জোর দেখিয়েও লাভ নেই। তপ্ত শ্বাস ফেলে চোখ ফিরিয়ে নিল। তালহা তাহসানের দিকে এগিয়ে গিয়ে তার ব্যান্ডেজ করা হাতে এক আঙ্গুলে গুঁতো দিলেই ব্যথায় তাহসান চোখ মুখ কুঁচকে রাগী চোখে তাকিয়ে বলল, তোর কি চুলকানি উঠেছে? একটু ছুঁয়ে দিলাম, ভালো মানুষের হাত লাগলে ব্যথা তাড়াতাড়ি সেরে ওঠে। বলেই টেডি স্মাইল দিয়ে চুল ঠিক করতে করতে বেরিয়ে যায় কেবিন থেকে। এখন বিকেল 5টা বাজে। সিলেট থেকে যারা আসছে সবাই ঢাকার মধ্যে ঢুকলেও জ্যামে আটকে আছে। এই জ্যাম পার হতে আরো ঘন্টাখানেক লাগবে। তিতলি বেগম প্রেশারের রোগী, মেডিকেলে আছেন সেই সকাল থেকে। আবার তাহসানের সঙ্গে যে মেয়েটি ছিল সে তো কাল রাত থেকে এখানে। মেয়েটিরও বিশ্রামের প্রয়োজন। এসব ভেবেই তালহা মাকে আর তনিমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। শেখদার বাড়ির কলিং বেল 3-4 বার বাজতেই ঋতু তাড়াহুড়ো করে হাতের সামনে যে ওড়না পেয়েছে তা গলায় দিয়ে বিরক্তিতে
কেটকেট করতে করতে নেমে আসে নিচে। তার মা একটু আগে মাত্র ঘুমিয়েছে। তাহিয়া মেহেরিনও বাড়ির বড়দের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর ছোট চাচির কোমরে সমস্যা, একবার বসলে আবার উঠতে কষ্ট হয়, তাই তাকেই আসতে হলো। চুল বাঁধতে বাঁধতে দরজা খুলতেই তালহাদের দেখে সাইড হয়ে দাঁড়ায়। তারা ভেতরে ঢুকতেই পেছন পেছন একটি মেয়ে আসে। গায়ে অ্যাশ কালারের সালোয়ার কামিজ, কাপড়ের কিছু কিছু জায়গায় ময়লা লেগে আছে। মেয়েটিকে ঢুকতে দেখে ঋতু হঠাৎ সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। রাগী চোখে তাকিয়ে বলল, এমনি বলা নেই কওয়া নেই হুটহাট কারো বাড়িতে ঢুকতে নেই, জানো না? কথাটা শুনে তনিমা থমকে দাঁড়ায়। ভ্রুকুচকে ওপর থেকে নিচে অবধি তাকে দেখে নেয়। ঋতুর গায়ে ঢিলেঢালা গোলাপি রঙের লং টি শার্ট, টি শার্টের কিছু কিছু জায়গায় ছেঁড়া, যা এখনকার ফ্যাশন। আবার গলায় হলুদ রঙের ওড়না ঝুলছে, চুল এলোমেলো। এক এক রঙের এক একটা জামা দেখে কিছুটা অবাক হয়ে দেখে। কিছু একটা ভেবে তনিমা বলল, সরি খালা, দাঁড়ান। বলেই চৌকাঠের বাইরে গিয়ে দাঁড়ালো। তারপর ভদ্রভাবে জিজ্ঞেস করলো, খালা, মিয়াই কামি? ও থুকু, আপনি তো ইংলিশ বুঝবেন না, আমি কি ভিতরে আসতে পারি খালা? ঋতুর আগে ভস্য করে দেওয়ার মতো চোখ করে চেয়ে আছে, চিৎকার করে উঠল। হোয়াট? খালাকে? তনিমা কিছুটা হকচকিয়ে উঠে এমন রিয়াক্টে। কি হলো বুঝলো না, তবে বুঝতে পারছে কিছু ভুল বলে ফেলেছে সে। ঘাবড়ে গিয়ে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলল, ইয়ে মানে আপনি বুয়া না? বুয়া শব্দটা যেন বজ্রপাতের মতো বাজলো ঋতুর কানে। চোখ মুখ লাল হয়ে উঠল নিমিষেই, রাগে ফুঁসতে লাগলো, ক্ষোভে ভরা গলায় চেঁচিয়ে উঠল, শাট আপ! একটা দেবো কানে নিচে। আমাকে কোন দিক দিয়ে বল লাগে? হ্যাঁ, ঋতুকে রেগে যেতে দেখে তিতলি বেগম হেসে এগিয়ে আসেন। তনিমাকে টেনে ভেতরে এনে বলেন, আরে মা, ও ঋতু বাড়ির বড় মেয়ে, কিসের বুয়া টুয়া বলছিস? কথাটা শুনতেই তনিমা জিভে কামড় দিয়ে বোকা হেসে বলল, উপস, সরি সরি, গলতি সে মিস্টেক, দেখি ভেবেছিলাম। ইয়ে মানে। ঋতু যেন রাগে ফেটে পড়ছে, ক্ষোভে ফুঁসতে ফুঁসতে তাকিয়ে আছে তনিমার দিকে। তার তাকানো দেখে মনে হচ্ছে আক্রমণ করেই বসবে। তা দেখে ভয়ে তনিমা তড়িঘড়ি তিতলি বেগমের পেছনে গিয়ে দাঁড়ায়। আন্টি, আপুকে মেবি মঞ্জুলিকা ভর করেছে। কিভাবে ফুসছে? শাট আপ! আর একটা কথা বললে থাপ্পড় মেরে গাল সত্যি ফাটিয়ে দিব, বেয়াদব মেয়ে। ঋতুর এমন ধমকে ভয় পাওয়ার বদলে যেন তনিমা আরো ক্ষেপে উঠল। আজ অবধি তাকে এভাবে কেউ বলেনি, আর এই মেয়ে কিনা তাকে ধমকাচ্ছে। এখানে তার বাবা থাকলে সে ব্যান্ড বাজিয়ে দিত এক্ষুনি। তবে আপাতত কিছু বলতে নিয়েও থেমে গেল, নিশ্চুপ রইল। তিতলি বেগম ঋতুকে থামিয়ে বললেন, ঋতু, কি হচ্ছে? এভাবে কাউকে বলতে নেই। আর ওই মেয়ে যে আমাকে যাতা বলে যাচ্ছে ওসব। তোর অবস্থা তুই নিজে দেখেছিস, যে কেউই তো বলবে। বাদ দে, ছোট মানুষ। বলেই তিতলি বেগম মিটিমিটি হেসে ফেললেন। ঋতু কঠিন চোখে তাকালো তনিমার দিকে, জিজ্ঞেস করলো, এই মেয়ে কে বড় মা? তিতলি বেগম সোফায় বসে তনিমাকে পাশে বসতে দিয়ে বললেন, তাহাসানকে কাল রাতে ওই হাসপাতালে নিয়ে গিয়েছিল, নাম তনিমা, মেয়েটা ভীষণ ভালো। ঋতু তনিমার দিকে তিক্ত চোখে তাকিয়ে বলল, সে তনিমা না ফণিমা হোক, সে আমাদের বাড়িতে কি করছে? মেয়েটাও অসহায়, কেউ নেই, আমাদের এত বড় উপকার করেছে, তাই ভাবলাম আমাদের কাছেই রাখি কয়েকদিন। ঋতু নাক উঁচু করে, কোমরে হাত দিয়ে অসহ্য কণ্ঠে বলল, এটা কি আমাদের বাড়ি নাকি চ্যারিটি কাণ্ড? দুদিন পর পর যাকে তাকে নিয়ে আসো সাহায্যর নামে, বাড়িটাকে আশ্রিতার ভরে যাবে। কথাটুকু তনিমার গায়ে বেশ লেগে গেল। তাদের বাকিদের ব্যবহার অনেক ভালো, কিন্তু এই মেয়ের ব্যবহার কেন এমন? কয়েকটা কড়া কথা শোনাতে গিয়েও নিজেকে সামলে নেয়। তবে কথা ছেড়ে দেবার পাত্রী নয় সে। সঙ্গে সঙ্গে আলতো হেসে পাল্টা উত্তর ছুড়ল, আপু, আমরাই তো, সমস্যা কি? ঋতু তার দিকে ফিরে জিজ্ঞেস করলো, আমরাই মানে? তনিমা খোঁচা মেরে সোজা সাপটা বলল, সিম্পল, আপনিও অশ্রিতা, আমিও অশ্রিতা। কথাটুকু বলে সে জোরপূর্বক হেসে উঠল, যেন কোনো জোকস শুনিয়েছে। তার শুনতে ঋতু রেগে চেঁচিয়ে ওঠে, হোয়াট? আমি আশ্রিতা? এই মেয়ে, তোমার সাহস তো কম না, এত বড় কথা। তিতলি বেগম হতাশ হয়ে বসে আছেন। ঋতু ছোটবেলা থেকেই কিছুটা দেমাগী, কিছু যে বলবেন সে উপায়ও নেই। কিছু বললে মনে গেঁথে বসে থাকে।
আবার তনিমাও নতুন এসছে, তাই তাকেও কিছু বলতে পারছে না। এদিকে তনিমা দ্রুত কথার পালা ঘোরাতে বলল, আরে আপু, আপনি আশ্রিতা ইন এ গুড ওয়ে, মানে আপনি অধিকারপ্রাপ্ত আশ্রিতা। ঋতু কটমট চোখে তাকিয়ে, এই মেয়ে একে তো যা খুশি বলেই যাচ্ছে, উপরন্ত উল্টোপাল্টা কি সব বকছে। ঋতু ধমকে জিজ্ঞেস করলো, কি যাতা বকছো? আপু, আমরা মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের নিজের বাড়ি বলতে কিছু হয় না। ছোট থেকে বাপের বাড়ি, বড় হলে জামাইয়ের বাড়ি, আর বৃদ্ধ হলে ছেলে মেয়ের বাড়িতেই থাকবো। কথা কি ঠিক? তনিমা দুজনকে জিজ্ঞেস করলো। তিতলি বেগম মাথা নেড়ে হ্যাঁ বোঝালেন, কিন্তু ঋতু শক্ত চোখে তাকিয়ে আছে, হ্যাঁ না কিছুই বলছে না। নীরবতাকে সে সম্মতি লক্ষণ ভেবে ফের বলল, সো সেই হিসেবে আমরা সকল মেয়েরাই যে যার জায়গায় আশ্রিতা। তাই আপনিও এই বাড়ির আশ্রিতা, তবে লিগ্যাল আশ্রিতা, কারণ এটা আপনার বাবার বাড়ি। ঋতু অসহ্য চোখে চেয়ে, এসব কোন ধরনের লজিক? মেয়েটা এসেছে ধরেই তাকে কথায় কথায় অপমান করছে। একে কথা শুনিয়ে মজা পাচ্ছে না সে। অন্যদিকে মেহরিনকে এত কথা শুনিয়েছে, অথচ পাল্টা মেয়েটি আজ পর্যন্ত তেমন কিছু বলেনি। আজ এই মেয়ে কিনা চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে বলল, এমএ মেন্টাল নাকি? তনিমার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল। আমি মেন্টাল না, আমি উইমেন শর্ট। উদ্ভট শব্দ শুনে ঋতুর মাথা গুলিয়ে উঠল। এই শব্দের অর্থ ভেবেও বুঝল না। আবার জিজ্ঞেস করলো, উইমেন শর্ট কি? তনিমা সোফায় বসে হেসে উত্তর দিল, আমি ম্যান না, উইমেন। আর তালও না, একটু শর্ট আছি, তাই উইমেন শর্ট। ঋতু আর এক মুহূর্ত দাঁড়ালো না। এই মেয়ে পাগল বানিয়ে ফেলবে আর কিছুক্ষণ দাঁড়ালে। ছ্যাঁত করতে করতে নিজের রুমে চলে গেল। সে চলে যেতে খিলখিলিয়ে হাসির শব্দে তনিমা সিঁড়ির দিকে তাকায়। দেখলো একটি মেয়ে হাসতে হাসতে নেমে আসছে। দেখতে পাতলা গড়নের সুন্দর মেয়েটি। ভালো করে লক্ষ্য করতেই মাত্র যাওয়া মেয়েটির সাথে চেহারা কিছুটা মিলল। ফায়জা হাসতে হাসতে নেমে তাদের পাশে এসে বসলো। তার হাসি যেন থামছেই না। তিতলি বেগমও সাথে হাসছেন। তাদের দুজনের হাসি দেখে তনিমাও খিলখিলিয়ে হেসে উঠল। বড় মা, কি গো এই পিচ্ছি, আপুর তো একদম বলতে বন্ধ করে দিয়া। বলে আবারও শব্দ করে হেসে উঠল। তা দেখে তনিমা বলল, আপু একদম কড়াক টাইপের ছিল না? তার কথায় আরো জোরে হেসে মাথা ঝাঁকায়। এর মধ্যে পরিচয় করালেন ঋতুর ছোট বোন ফায়জার সাথে তনিমার। মেয়েটি ফায়জার সাথে বসে গল্প জুড়ে দেয়। প্রতিটা কথাতে হাসতে হাসতে বেহুশ প্রায় ফায়জা সহ তিতলি বেগমও। এক পর্যায়ে তিতলি বেগম তাকে থামিয়ে বললেন, হয়েছে অনেক হাসি ঠাট্টা। ফাইজা মা, তাকে তাহিয়ার ঘরে দিয়াই তো, আর বলিস তাহিয়া এক সেট জামা দিতে, মেয়েটা গোসল করে নিবে। ফায়জা মাথা নেড়ে তনিমাকে নিয়ে উপরের দিকে উঠতে লাগে। মেয়েটিকে বেশ পছন্দ হয়েছে ফায়জার। অনেক হাসি খুশি প্রাণবন্ত। দোতলায় উঠতেই মেহেদির মুখোমুখি পড়ল তনিমা। ছেলেটা কেবল ঘুম থেকে উঠেছে। ফায়জার ঘরে ঘুমোচ্ছিল। ফায়জাকে দেখে সে চোখ কচলাতে কচলাতে বিরক্তি কণ্ঠে বলল, তোমার মোবাইল এত ম্যামে করে কেন? আমার ঘুমই নষ্ট করে দিয়েছে। কল দিয়েছে কেউ? মেহেদি মাথা নাড়তেই ফায়জা তাড়া দিয়ে বলল, মেহেদি, ও হলো তনিমা, ওকে তাহিয়াদের ঘরটা দেখিয়ে দে। আপু আসছি, একটু দরকার আছে। ফায়জা যেতে মেহেদি তনিমাকে স্ক্যান করতে লাগলো। মেয়েটিকে নতুন দেখে সন্দিহান চোখে চেয়ে আছে। তনিমাও সমান্তরে তাকিয়ে আছে। মেহেদি একসময় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, লিসেন, আমি এই বাড়ির ছোট সাহেব, সবাই আমার কথাই চলে, বুঝলে? তাই তুমিও আমার কথাই চলবে। তনিমা মেহেদির কথা শুনে ফিক করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে মেহেদি গাল ফলিয়ে বলল, এই হাসছো কেন? হ্যাঁ হ্যাঁ। তনিমা হাসি আটকে মেহেদির কাঁধে হাত দিয়ে বলল, আরে হয় হয়, এসব ধাপ্পা আমিও মারতাম। বাড়িতে নতুন সদস্য আসলেই নিজের পাওয়ার দেখাতাম, কিন্তু আসলে জিরো পাওয়ার ছিল। কথাটা শুনে মেহেদির হাওয়া বেরিয়ে গেল। চোখ মুখ ছোট করে বলল, যা, তুমি জানলে কিভাবে? তনিমা কানে কানে বলল। সিক্রেট। মেহেদি গাল ফুলিয়ে সামনে হাঁটতে লাগলো। বেচারার ইগোতে লেগেছে ব্যাপারটা, ভাবও দেখাতে পারল না। তাহিয়াদের দরজাটা দেখিয়ে নিচে দাদির ঘরে ছুটে গেল। দাদিকে জানাতে হবে নতুন একটি মেয়ে এসছে। এ হলো এই বাড়ির সাংবাদিক। কিছু না হতে না হতেই পুরো বাড়ি ছড়িয়ে দেয়। তনিমা তার যাওয়ার দিকে তাকিয়ে
সামনে দরজার দিকে আগ বাড়ায়। সামনের ঘরের দরজা হালকা ধাক্কা দিতেই মেলে যায়। রুমের ভেতর তাকাতেই দেখে জানালা পর্দা লাগিয়ে রুম অন্ধকার করে রেখেছে। এই রুমে কি আদৌ কোনো মানুষ আছে নাকি ভূত প্রেত তা ভেবে ভয়ে ভয়ে আগ বাড়ায়। কয়েক কদম ফেলে ভেতরে ঢুকতেই হঠাৎ আবছা আলোয় সামনের বেডে চুল এলোমেলো একজনকে বসে থাকতে দেখে তনিমা জায়গায় দাঁড়িয়ে যায়। হাত সোজা বাঁকা করে আড়মোড়া ভাঙছে। হয়তো সবেমাত্র ঘুম থেকে উঠেছে। সে আরো 2 কদম এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের সামনে, মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, হাই, মাই নেম ইজ তনিমা। মেহেরিন সবেমাত্র ঘুম থেকে উঠেছে। তাহিয়া পাশে এখনো ঘুমিয়ে আড়মোড়া ভেঙে মুখে হাত দিয়ে হামি দিতেই হঠাৎ কানে মিলি কণ্ঠ ভেসে আসে। তার শুনতেই তাড়াতাড়ি সামনে তাকায়। আবছা আলোয় কালো ছায়া চোখে পড়তে আটকে ওঠে। কোনো সারা শব্দ নেই, শুধুই দাঁড়িয়ে। এমন দৃশ্য যেন তার বুকের রক্ত এক মুহূর্তে হিম হয়ে আসে। এমনিতেই তার ভূতের ভয় প্রচণ্ড, তার উপরে অন্ধকারে এমন অবয়ব। আতঙ্কে কেঁপে ওঠা মেহেরিন সঙ্গে সঙ্গে চিল্লিয়ে উঠল। ভূত! তার হঠাৎ চিৎকারে পাশে শোয়া তাহিয়া যেন তড়াক করে আকাশ থেকে পড়ল। শোয়া থেকে ধড়ফড়িয়ে ওঠে। পাগলের মতো এদিক ওদিক খুঁজতে খুঁজতে বলল, কোথায় কোথায়? মেহরিন কাপা শরীরে আরেকটু পিছিয়ে গিয়ে গুঁতো মেরে সামনের দিকে ইশারা করতেই তাহিয়া সামনে তাকায়। মুহূর্তে তারও নিঃশ্বাস আটকে যায়। সামনে সত্যি সত্যি একটা কালো অবয়ব। দেখা মাত্রই যেন মেহরিনের সঙ্গে প্রতিযোগিতা করে সেও আরেকটা চিৎকার মেরে উঠল। এদিকে তাদের এই পরপর চিৎকারে তনিমা হতভম্ব। তাকে দেখে এত ভয় পাচ্ছে কেন? তাকে কি ভূত ভাবছে? অবশ্য অন্ধকারে হঠাৎ কাউকে দেখলে সে নিজেও ভয় পাবেই, এমনটা সে আগে ভাবেনি। নিজেকে সামলে তাদের বোঝাতে আরেক কদম এগিয়ে যায় তনিমা। সে বলতে নাই আমি মানুষ। তবে কিছু বলার আগে এবার দুজন একসাথে চিল্লাতে লাগে। তাহিয়া তো ভয়ে মেহরিনকে টেনে ব্ল্যাঙ্কেটের নিচে নিয়ে তাকে পুরো ঢেকে ফেলে। সঙ্গে সঙ্গে পাশের বালিশটা নিয়ে সামনে ছুঁড়ে মারে। তা গিয়ে সোজা তনিমার গায়ে পড়ে। তাহিয়া চেঁচিয়ে বলতে লাগে, যা যা, সামনে আসলে একদম খবর আছে। তনিমা একদম তাজ্জব, বালিশটা হাতে অবাক হয়ে দাঁড়িয়ে সে। তৎক্ষণাৎ ফাইজা আর তানিয়া বেগম হন্তদন্ত হয়ে ঘরে ঢোকেন। ফাইজা লাইট জ্বালাতেই বিছানার দিকে নজর যায় সবার। ভয়ে জড়সড় হয়ে ব্ল্যাঙ্কেটের ঢাকা মেহেরিন জাপটে ধরে বসে আছে তাহিয়া। তানিয়া বেগম তড়িঘড়ি করে তাহিয়ার পাশে গিয়ে বসে। তাকে নিজের বুকে জড়িয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে মা? ভয় পেয়েছিস? খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? তাহিয়া চাচির বুকে মাথা ঠেকিয়ে বসে আছে, কিন্তু তার চোখ শুধু সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার উপরে আটকে। মেয়েটা কেমন যেন কাচেমচে হয়ে দাঁড়িয়ে আছে, না পুরো ভয়ে না পুরো স্বস্তিতে। অন্যদিকে তাহিয়ার থেকে ছাড়া পেয়ে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে মাথা তুলে মেহেরিন টানা কয়েকটা শ্বাস নেয়। তাহিয়া এমনভাবে চেপে ধরেছিল যে শ্বাসই বন্ধ হয়ে যাচ্ছিল। চোখ তুলে সামনে তাকাতেই সেও থমকে যায়। দুজনের একটাই দৃষ্টি, সন্দিহান দুজনের চোখ। দুটো মেয়েকে নিজের দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে তনিমার অস্থিরতা বাড়তে লাগলো। অস্বস্তি স্পষ্ট তার চোখে। ওনা ঠিকঠাক করে টেনে বলেই ফেলল, এভাবে দেখার কি আছে? আমার যা আছে তোমাদেরও তো তাই আছে। কথাটুকু শুনতেই তাহিয়া মেহরিন হালকা কেসে ওঠে। একে অপরের দিকে আর চোখে তাকায়। মেয়েটা কি মেন করে বলল কথাটা? ছি, তাদের নজরকে কি ইনডিরেক্টলি খারাপ বলল? দ্রুত চোখ সরিয়ে নেয় তারা। অপরদিকে মেয়েটির কথায় ফাইজা হাসতে শুরু করেছে। তাকে হাসতে দেখে তো আরো গায়ে লাগলো তাদের। তাহিয়া সোজা হয়ে বসে বাঁকা চোখে তাকিয়ে বলল, এই মেয়েকে ফাইজা আপু? তানিয়া বেগমও চিনে ওঠেননি, আগে কখনো দেখেনি। অচেনা মুখ দেখে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে। ফাইজা সকলের প্রশ্নাত্মক দৃষ্টিভঙ্গি দেখে বলল, ও তনিমা তাহসান ভাইকে কাল সাহায্য করেছে। সে না থাকলে ওনার যে কী হতো, কাল রাতে সারা রাত ওনার সাথেই ছিল, তাই বাড়িতে নিয়ে আসলো। তাহিয়া, তোর এক্স্যাক্ট জামা দিস তো, সারা রাত ধরেই নোংরা কাপড়েই আছে মেয়েটা। তার কথা শুনে এবার সকলের সন্দেহ কাটল। তানিয়া বেগম অল্প কথা বলে চলে গেলেন। তার পিছু পিছু ফাইজাও চলে গেছে। তারা যেতেই তাহিয়া উঠে দাঁড়ায়। মেহেরিন বসে বসে ব্ল্যাঙ্কেটগুলো গোছাচ্ছে। মেয়েটাকে কিছু প্রশ্ন করতে চাইলেও জড়তার কারণে বলতে পারছে না। দুজনকে চুপ দেখে তনিমা নিজেই বিছানার এক কোণায় গিয়ে বসে পড়ল। তারপর মেহরিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তাহিয়ার দিকে ইশারা করে বলল,
তুমি কি ওর বোন? মেহেরিন চুপচাপ একবার তার দিকে তাকিয়ে ফের তাহিয়ার দিকে তাকায়। দেখলো তাহিয়া কটমট চোখে মেয়েটার দিকে চেয়ে আছে, যেন মেহেরিনের সাথে মিশতে চাওয়াটা তার সহ্য হচ্ছে না। মেহেরিন তার বেস্ট ফ্রেন্ড, কেন আরেকটা মেয়ে ভাব জমাতে আসবে? ভাবতে ভাবতে দ্রুত এগিয়ে এসে মেয়েটির সামনে দাঁড়ায়। মেহেরিনের বদলে সেই উত্তর দেয়,